বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ বাইজিদ আলম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আমি অঙ্ক করাবো। যেটি করাবো মূলত অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এখানে বেতন এবং মজুরি একটা অংশ আছে, সেই অংশ থেকে আমি একটি অঙ্ক করানোর চেষ্টা করব এবং করাবো। আশা করি তোমরা অঙ্কটিকে মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর অঙ্ক বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এবং আমি চেষ্টা করব এইগুলো সমাধান করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তাহলে আমাদের এই যে অঙ্ক, সে অঙ্কটি শুরু করতে পারি। এখানে যেটি আছে অঙ্ক, সে অঙ্কটাকে একটু দেখো, সবাই ভালোভাবে দেখার চেষ্টা করবে। আমরা যে অঙ্কটি এখন করব সেটি হচ্ছে প্রবলেম নাম্বার 55। এই যে প্রবলেম নাম্বার 55, এই অঙ্কটি করার চেষ্টা করব। এখানে বলেছে একটি কারখানায় 40 জন শ্রমিক। কতজন শ্রমিক আছে কারখানাটিতে? 40 জন শ্রমিক। একটি কারখানায় এই যে 40 জন শ্রমিক সপ্তাহে 48 ঘন্টা কাজ করে। 40 জন শ্রমিক কাজ করে প্রতি সপ্তাহে 48 ঘন্টা। ঘন্টা প্রতি তারা 8 টাকা হারে স্বাভাবিক মজুরি পায়। আচ্ছা, তাহলে এরপরে বলছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কারখানা 64 ঘন্টা চালু থাকে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে স্বাভাবিক কার্য ঘন্টা হচ্ছে 48 ঘন্টা সপ্তাহে। 7 দিনে 48 ঘন্টা কাজ হয়। তাহলে আমাদের এইখানে প্রথম সপ্তাহে কাজ হয়েছে 64 ঘন্টা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ঘন্টা আছে যেটা অতিরিক্ত কাজ হয়েছে ওই সপ্তাহে, যেটাকে আমরা ওভার টাইম হিসাবে ধরে নিব। কারণ এক সপ্তাহে 48 ঘন্টা কাজ হওয়ার কথা স্বাভাবিকভাবে, কিন্তু ওই সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কারখানা 64 ঘন্টা চালু ছিল। এখানে কিছু অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করেছে শ্রমিকেরা, যেটাকে ওভার টাইম বলা হবে। আর এই ওভার টাইম মজুরি সম্পর্কে দেখো বলেছে ওভার টাইম মজুরির হার স্বাভাবিক মজুরির 1.5 গুণ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি 8 টাকা, আর এই যে ওভার টাইম কাজ করবে তার জন্য এখানে সে মজুরি পাবে এই স্বাভাবিক মজুরির হারের 1.5 গুণ, অর্থাৎ 8 টাকা তাকে 1.5 দ্বারা গুণন করতে হবে। গুণ করলে যা আসবে সেই টাকা, সম্ভবত 12 টাকা আসবে। তাহলে এখানে আমাদের দুইটা আয় পেয়ে গেলাম, স্বাভাবিক মজুরি শ্রমিকদের কত এবং ওভার টাইম মজুরি কত সেটা আমরা পাবো এখান থেকে। শ্রমিকগণ নিয়মিত মজুরির 40% বাড়ি ভাড়া ভাতা, 20% যাতায়াত ভাতা এবং 5% চিকিৎসা ভাতা পায়। তাহলে এখানে এই যে শ্রমিকেরা মূল বেতন, ওভার টাইম ছাড়াও আরো বাড়ি ভাড়া ভাতা পাচ্ছে 40%, যাতায়াত ভাতা পাচ্ছে 20% এবং চিকিৎসা ভাতা পাচ্ছে 5%। অর্থাৎ তাহলে একজন শ্রমিক এখানে কয়েকটি খাত থেকে সে আয় করছে। মূল মজুরি, ওভার টাইম মজুরি, এই যে বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতা, এইগুলো যোগ করলে হবে তার মোট মজুরি বা মোট আয়ের পরিমাণ। আচ্ছা, এরপরে বলেছে শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10%,
জিপিএফ এবং 5% কল্যাণ তহবিলে দান করে। তাহলে এখানে 10% জিপিএফ এ দেয় এবং 5% কোথায় দান করে? কল্যাণ তহবিলে দান করে। শ্রমিকদের স্বাভাবিক মজুরি থেকে অগ্রিম মজুরি বাবদ জন প্রতি 5 টাকা করে কেটে নেওয়া হয় এবং আয়কর বাবদ মোট 500 টাকা কর্তন করা হয়। অর্থাৎ উপরের এই চিকিৎসা ভাতা পর্যন্ত যা ছিল এইগুলো হচ্ছে একটা শ্রমিকের আয়। আর এখানে এসে বলছে যে ওই মূল বেতনের 10% সাধারণ প্রভিডেন্ট ফান্ড, সাধারণ কল্যাণ তহবিল আর 5% কল্যাণ তহবিল এবং অগ্রিম মজুরি বাবদ কিছু টাকা কেটে রাখা হয় এবং আয়কর বাবদ, এইগুলোকে যোগ করলে পাবো আমরা মোট কর্তন। আমাদের এখন দেখতে হবে যে কি চেয়েছে। করণীয় কতে এখানে বলেছে বাড়ি ভাড়া বাবদ শ্রমিকদের প্রাপ্ত টাকার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ একটা শ্রমিক তার বাড়ি ভাড়া বাবদ কত টাকা কি করছে সে পাচ্ছে সেটাকে আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমাদের দেখো এখানে বলেছে যে শ্রমিকগণ নিয়মিত মজুরির 40% বাড়ি ভাড়া ভাতা পাচ্ছে। তাহলে আমাদেরকে আগে নিয়মিত মজুরি কত সেটা বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে তার 40% আমরা বাড়ি ভাড়া কি করব? বের করব। তো ঠিক আছে, আমরা এখানে শুরু করতে পারি। এখন আমরা লিখব করণীয় ক, 55 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নের সমাধান। আসলে এই অঙ্কগুলো একটু যদি বাসায় প্র্যাকটিস করা যায় তাহলে খুব সহজেই করা যাবে, খুব একটা কঠিন হবে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে করণীয় ক। আমাদের করণীয় ক এখানে দেখো চেয়েছে কি বাড়ি ভাড়া বাবদ শ্রমিকের প্রাপ্ত টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লিখব বাড়ি ভাড়া বাবদ শ্রমিকের প্রাপ্ত টাকার পরিমাণ নির্ণয়। বাড়ি ভাড়া বাবদ শ্রমিকের প্রাপ্ত টাকার পরিমাণ নির্ণয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলেছে যে স্বাভাবিক মজুরি যেটা হবে সেটা আগে আমাদের বের করে নিতে হবে, তাই তো? তো স্বাভাবিক সাপ্তাহিক মজুরি আমরা সেটাকে এখানে লিখব স্বাভাবিক সাপ্তাহিক মজুরি। আমাদের এখানে দেখতে হবে যে এক সপ্তাহে কাজ করে কত ঘন্টা? 48 ঘন্টা, 8 টাকা করে। আচ্ছা, আর কাজ করেছে কতজন? 40 জন। তাহলে আমরা একজন কাজ করে 48 ঘন্টা, তাহলে 40কে 48 দ্বারা গুণ করব। তাহলে এই যে 40 ইন্টু 48 এবং একজন পাচ্ছে কত টাকা করে? 8 টাকা করে। তাহলে আমরা যদি এটাকে 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের টোটাল চলে আসবে যে স্বাভাবিক সাপ্তাহিক মজুরি আমাদের এটা কত আসছে। আমাদের এখানে গুণফল আসবে 40 গুণন 48 গুণন 8। তাহলে আমাদের হবে এখানে 15,360 টাকা।
তো আমাদের এখানে স্বাভাবিক মজুরি যেটা আসলো 15,360 টাকা। এখন আমরা লিখব যে বাড়ি ভাড়া বাবদ সে কত পাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাড়ি ভাড়া বাবদ পাবে, এই যে এখানে বলা আছে বাড়ি ভাড়া বাবদ সে পাবে কত পার্সেন্ট, 40%। তাহলে এখন লিখব অতএব শ্রমিকের বাড়ি ভাড়া বাবদ প্রদত্ত টাকার পরিমাণ, অতএব বাড়ি ভাড়া বাবদ, এটা লিখলে হবে প্রাপ্ত বাড়ি ভাড়া এখানে দাঁড়াবে এই 15,360, এইটাকে আমাদের গুণ করতে হবে 40% করব। তাহলে আমরা 40% যখন করব, এটার রেজাল্ট আমাদের আসবে হচ্ছে 6,144 টাকা। 6,144 টাকা এটা আসলো শ্রমিকের প্রাপ্ত বাড়ি ভাড়া। তাহলে এখানে দুটা জিনিস মূলত আমরা পেয়ে গেলাম, এটা একটু খেয়াল রাখতে হবে, সাপ্তাহিক স্বাভাবিক মজুরি এবং এখানে পাওয়া গেল হচ্ছে বাড়ি ভাড়া। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের করণীয় খ। আমরা দেখব যে আমাদের করণীয় খতে কি বলছে বের করতে, আমরা সেটা করব এখন। করণীয় খতে বলছে যে শ্রমিকদের মোট মজুরির পরিমাণ নির্ণয় করো। মোট মজুরি চাইছে, অর্থাৎ একটা শ্রমিক যে কয়টি খাত থেকে আয় করছে সেই সকল আয়গুলোকে যোগ করলেই মোট মজুরির পরিমাণ কি হবে, পাওয়া যাবে। তো ঠিক আছে, আমরা লিখি তাহলে শ্রমিকদের মোট মজুরির পরিমাণ নির্ণয়। করণীয় খ। করণীয় খ, শ্রমিকদের মোট মজুরির পরিমাণ নির্ণয়, আমরা এখানে লিখলাম এটা। আমরা যতগুলো আয় আছে সবগুলো যোগ করব। ইচ্ছা করলে এটাকে ছকের মধ্যেও করতে পারি, অথবা সরাসরিও লিখতে পারি, অথবা এই যে এইভাবে আমরা করতে পারবো, এই সাধারণ ছকের সাহায্য, আমাদের এখানে কোনো সমস্যা হবে না। এখানে লিখব বিবরণ টাকা, বিবরণ, তারপরে লিখলাম টাকা। তো আমাদের এখানে দেখতে হবে প্রথমে কি আছে, এই যে সপ্তাহে 48 ঘন্টা করে কাজ করলো, তাহলে এই যে 48 ঘন্টা কাজের ফলে এই যে 8 টাকা করে কাজ করেছে 40 জন শ্রমিক, তাহলে তার স্বাভাবিক মজুরি বা মূল মজুরি হয়েছে, এটাকে আমরা এখানে লিখব মূল মজুরি। তো মূল মজুরি যেটা আমরা সেটা বের করেছিলাম একটু আগেই, আমাদের এখানে বলেছিলাম যেটা খেয়াল রাখতে হবে, 15,360 টাকা আসছে মূল মজুরি। আমরা এখানে লিখলাম 15,360। এরপরে এর সাথে আসবে আমাদের ওই যে ওভার টাইম মজুরি যেটা, সেটা বের করতে হবে মনে হয়। এখানে বলা আছে, আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক কার্যক্রম 48 ঘন্টা, আর ওই সপ্তাহে কাজ হয়েছে কত ঘন্টা, ওই সপ্তাহে কাজ হয়েছে 64 ঘন্টা। তাহলে এখানে বেশ কিছু ঘন্টা অতিরিক্ত কাজ হয়েছে, তাহলে এটাকে আমরা ওভার টাইম ধরবো এবং এইটার মজুরিও হবে ওভার টাইম মজুরি। আমরা লিখবো এখানে ওভার টাইম মজুরি। তো এই যে ওভার টাইম মজুরিটা হবে কত আমাদের, তাই না? তাহলে ওভার টাইম মজুরি বের করতে গেলে সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে, আসলে ওভার টাইম ঘন্টা কত সেটা বের করব। এখানে আমরা করতে পারি এইভাবে যে মোট কাজ হয়েছে 64 ঘন্টা, এখান থেকে আমাদের স্বাভাবিক কর্মঘন্টা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে যে অতিরিক্ত কত ঘন্টা কাজ হয়েছে। আমাদের অতিরিক্ত কাজ হয়েছে হচ্ছে 64 - 48,
আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 16 ঘন্টা, এই যে 16 ঘন্টা আসলো এবং এই অতিরিক্ত রেট বলা আছে স্বাভাবিক মজুরির 1.5 গুণ, অর্থাৎ 8 গুণন 1.5 মানে 1.5। তাহলে 8কে যদি আমরা 1.5 গুণ করি তাহলে আসছে 12 এবং এইটাকে আমরা 16 দ্বারা গুণ করে দিব, দিলে আমাদের এখানে চলে আসবে একজনের কত আসলো। আমাদের মোট শ্রমিক আছে এখানে 40 জন, তাহলে 40 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 40 জনের মোট কত টাকা হচ্ছে, অর্থাৎ 7,680 টাকা হচ্ছে ওভারটাইম মজুরি। এরপরে আরো কিছু আছে আয় শ্রমিকের, এখানে বলেছে এই যে 40% বাড়ি ভাড়া ভাতা পাচ্ছে ওই শ্রমিক, তাহলে এই বাড়ি ভাড়া ভাতাটাও এখানে আসবে এবং বাড়ি ভাড়া ভাতা আমরা বের করেছি যে 6,144 টাকা পাবে, তাই না? উপরে যেটা করণীয় কতে আমরা বের করেছি সেটাকে আমরা এখানে সরাসরি নিয়ে আসব এবং এখানে লিখব বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা আমাদের 6,144 টাকা, 6,144 টাকা আসছে এখানে বাড়ি ভাড়া, আমরা সেটা এখানে লিখে দিলাম। এরপরে দেখি আমাদের আর কি আছে। আবার শ্রমিক আরো পাবে হচ্ছে এখানে যাতায়াত ভাতা পাবে 20%, আমাদের মূল বেতন যেটা আছে সেটার 20% পাবে যাতায়াত ভাতা, অর্থাৎ এই যে 15,360 টাকা আছে এইটার 20% কি হবে? এটা যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা 15,360 গুণন 20%। তো 15,360 কে আমরা 20% করব, 15,360 কে 20% করলে আমাদের আসবে 3,072 টাকা। এরপরে আমাদের আরো আছে এখানে 5% চিকিৎসা ভাতা পাচ্ছে, তাহলে এখানে আমাদের এটা এই শ্রমিকের জন্য একটা আয়, এখানে আমরা লিখব চিকিৎসা ভাতা 5%, চিকিৎসা ভাতা মানে এই যে 15,360 ইন্টু 5%, আমরা এটা এখানে দিয়ে দিলাম। এটাকে যদি করি তাহলে আসবে 768 টাকা। আমরা দেখতে পাইলাম নিচে অঙ্কের মধ্যে আর কোনো শ্রমিকের প্রাপ্ত ভাতা বা অন্য কিছু নাই, তাহলে এইগুলোকে আমরা যদি যোগ করে দেই, যোগ করলে একটা শ্রমিকের মোট উপার্জন বা মোট মজুরি কত সেটা পাওয়া যাবে, 33,024 টাকা আসবে, 33,024। আমরা এটা এখানে লিখে দিলাম। এটার নাম আমরা লিখতে পারি ইচ্ছা করলে যে শ্রমিকের মোট কি চাইছে, শ্রমিকের মোট মজুরি বা শ্রমিকদের মোট মজুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা করণীয় খ যেটা সেটা সম্পন্ন করলাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে করণীয় গ। করণীয় গতে বলেছে শ্রমিকদের নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। এখানে বলেছে শ্রমিকদের মোট মজুরি আর এখানে বলেছে শ্রমিকদের নিট মজুরি। আসলে নিট মজুরিটা কিভাবে বের করতে হবে? নিট মজুরি বের করার নিয়ম হচ্ছে শ্রমিকদের মোট মজুরি থেকে এই যে কিছু নিট কর্তন আছে, এই কর্তন সমূহকে কি করতে হবে? বাদ দিতে হবে। যেমন এই যে স্বাভাবিক মজুরির 10% জিএফ ফান্ডে, 5% কল্যাণ তহবিলে এবং এখানে এই যে অগ্রিম কেটে রাখবে 5 টাকা করে অগ্রিম বেতন এবং আয়কর 500 টাকা, এটাকে কি করতে হবে? বাদ দিতে হবে এইগুলিকে, অর্থাৎ মোট উপার্জন থেকে বা মোট মজুরি থেকে শ্রমিকদের যে টাকাগুলো কেটে রাখা হয়
শ্রমিকদের টাকা থেকে সেটাকে বাদ দিলে আমরা যেটা পাবো সেটাকে বলবো হচ্ছে শ্রমিকদের নিট মজুরি। তো ঠিক আছে, আমরা শুরু করতে পারি এবং এখানে লিখব করণীয় খতে না গ, এটা যে শ্রমিকদের নিট মজুরির পরিমাণ নির্ণয়। করণীয় গ, শ্রমিকদের নিট মজুরির পরিমাণ নির্ণয়। তো এক্ষেত্রে যদি আমরা একটা ছক করে নেই তাহলে খুব সুন্দর হয়। এখানে আমাদের টাকার ঘর যদি দুটা দেই তাহলে আরো ভালো হবে। সরি, এখানে লিখব বিবরণ, এইখানে লিখব টাকা, এখানেও লিখব টাকা, এইখানে লিখব মোট উপার্জন বা মোট মজুরি। এই মোট মজুরির টাকাটা আমাদের আসছে ক হতে আনি, ক না সরি, এই যে খ হতে আনতে হবে আমাদের, খ হতে আনিত। এখানে খ হতে আসছে মোট 33,024 টাকা। এটা আমরা এখানে আগে লিখে নিব, 33,024। এরপরে এখানে লিখব বাদ কর্তন সমূহ। এখন আমাদের কি কি কর্তন আছে আমরা সেটা পড়ি। তাহলে এই যে 10% জিপিএফ ফান্ডে দান, তাহলে আমরা এটা এখানে লিখব জিপিএফ মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ 10%। কার 10%? মোট স্বাভাবিক মজুরির এই যে 15,360 টাকা আছে, সেই 15,360 উপরে 10% কাটতে হবে। 15,360 ইন্টু 10%, এটা করলে আসবে 1536 টাকা। এরপর 5% কল্যাণ তহবিল আছে এখানে, এই যে 5% কল্যাণ তহবিল, সেটাকে আমরা লিখি কল্যাণ তহবিল 15,360 গুণন 5%। আমাদের এটা যদি করা হয় কল্যাণ তহবিল, সেখানে আসবে 768 টাকা। এরপর আমাদের আরো কিছু কর্তন আছে সম্ভবত, এই যে শ্রমিকদের স্বাভাবিক মজুরি থেকে অগ্রিম মজুরি বাবদ জন প্রতি 5 টাকা করে কাটা হয়, তাহলে 40 জনে 200 টাকা কাটা হয়েছে অগ্রিম মজুরি, সেটাও আমাদের এখানে লিখতে হবে অগ্রিম মজুরি। একজনের 5 টাকা, 40 জনের 40 দ্বারা গুণ করলেই 200 টাকা চলে আসবে। এরপরে আমাদের আয়কর বাবদ মোট কত টাকা কেটে নিচ্ছে? 500 টাকা। তো আমরা এখানে লিখব আয়কর, মোট বলেছে, অতএব মোট 500 টাকায় চলে আসবে। এটা যদি করা যায় তাহলে হবে হচ্ছে 30,020 টাকা, সরি 3,004 টাকা। এগুলো যোগ করলে মোট কর্তন আসবে 3,004। এই যে আমার এখানে মোট উপার্জন বা মোট মজুরি দেখতে পাচ্ছি, সেখান থেকে এই যে মোট কর্তনগুলো আমরা বাদ দিলে পাবো 3,020 টাকা, 3,000 নয় সরি 30,020 টাকা। আমরা এই যে 30,020 টাকা এখানে পাইলাম,
এইটাকে বলা হবে হচ্ছে নিট মজুরি। নিট মজুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি এই অঙ্কটি করালাম। আশা করি তোমরা খুব মনোযোগের সহকারে এই অঙ্কটি দেখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, আবারও বলছি, তোমরা কমেন্টস করে জানাবে অথবা আমাকে ফোন করে অথবা যেভাবেই হোক আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব এই অঙ্কের সমাধান দেওয়ার জন্য। পাশাপাশি তোমাদের বা তোমরা যাতে এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করতে পারো তার জন্য আমি একটি হোমওয়ার্ক তোমাদেরকে আজকে দিতে চাচ্ছি, যেটা বাসায় তোমরা প্র্যাকটিস করে নিবা। প্র্যাকটিস করে দেখবা যে অঙ্কটা তোমরা পারো কিনা। সমস্যা নাম্বার 54, প্রায় সেম। একটি কারখানায় 48 জন শ্রমিক 48 ঘন্টার সপ্তাহে প্রতি 10 টাকা হারে স্বাভাবিক মজুরি পায়। অর্থাৎ একটা কারখানায় কতজন শ্রমিক আছে? 48 জন। আগেটাতে ছিল কতজন? 40 জন। আর এটাতে কতজন? 48 জন। এবং সপ্তাহে কাজ করে 48 ঘন্টা, এবং একটাতেও 48 ঘন্টা ছিল, আগেরটাতেও, এটাতেও 48 ঘন্টা। ঘন্টা প্রতি 10 টাকা হারে স্বাভাবিক মজুরি পায়। আগেরটাতে ঘন্টা প্রতি সে 8 টাকা হারে কি করছিল? স্বাভাবিক মজুরি পাচ্ছিল। কিন্তু এইটাতে স্বাভাবিক মজুরির হারটা কি হয়েছে? একটু বেশি হয়েছে, 10 টাকা। যাই হোক, সেটা কোনো বিষয় না। জাস্ট আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিয়মটা ঠিক আছে, তাই তো? এরপরে এখন আমাদেরকে দেখতে হবে যে কি বলছে। কোনো এক সপ্তাহে কারখানায় 60 ঘন্টা কাজ হয়। খেয়াল করো তাহলে, সাপ্তাহিক স্বাভাবিক কর্মঘন্টা 48, কিন্তু এখানে কাজ হয়েছে কত ঘন্টা? 60 ঘন্টা। তার মানে অতিরিক্ত কিছু ঘন্টা কাজ হয়েছে। 48 থেকে 60কে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 12 ঘন্টা কি হয়েছে? অতিরিক্ত কাজ হয়েছে, যেটা ওভার টাইম বলবো আমরা। ওভার টাইম মজুরি, আচ্ছা বলেছে এখানে যে ওভার টাইম মজুরির স্বাভাবিক মজুরির হারের 1.5 গুণ, আগেরটার মতোই। শ্রমিকগণ স্বাভাবিক মজুরির আয়ের 10% মহার্ঘ ভাতা, এটা একটা আয়। মহার্ঘ ভাতা হচ্ছে শ্রমিকের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে সেই ব্যয় নির্বাহ করার জন্য যে ভাতা দেওয়া হয় সেটাকে বলা হয় মহার্ঘ ভাতা। 40% বাড়ি ভাড়া ভাতা, 20% যাতায়াত ভাতা পেয়ে থাকেন। শ্রমিকগণ নিয়মিত স্বাভাবিক মজুরি, তাহলে এইগুলো যোগ করলে আসবে হলো মোট উপার্জন বা মোট আয় শ্রমিকের। এরপরে বলেছে শ্রমিকগণ নিয়মিত স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যৎ তহবিলে চাঁদা, 1% যৌথ বীমা তহবিলে দান করে। ওই সপ্তাহে অগ্রিম মজুরি বাবদ 2750 টাকা, জরিমানা বাবদ 250 টাকা কর্তন করা হয়। এখানে বলেছে ওভার টাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। তো ওভার টাইম মজুরির পরিমাণ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। এটা খুব সহজ, লিখবো ওভার টাইম মজুরির পরিমাণ নির্ণয়। তো আমরা এরকম করব, 60 মাইনাস 48। কেন করব? 60 হচ্ছে আমাদের এখানে টোটাল কার্য ঘন্টা ওই সপ্তাহের, আর এটা স্বাভাবিক, বাদ দিলে আসলে 12 ঘন্টা। আমাদের এখানে দেখো বলেছে স্বাভাবিক মজুরি 10 টাকা, আর ওভার টাইম মজুরি হচ্ছে স্বাভাবিক মজুরির হারের 1.5 গুণ। অর্থাৎ এই 10 যা স্বাভাবিক মজুরির হার, এটাকে আমরা 1.5 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা পাবো একজন শ্রমিকের কত টাকা। আমাদের কাজ করেছে কতজন শ্রমিক? ওখানে আমরা দেখতে পেলাম 48 জন শ্রমিক কাজ করেছে। অতএব সেটাকে 48 দ্বারা গুণ করলেই আমাদের ওভারটাইম মজুরি কত সেটা আমরা পেয়ে যাব। এরপরে করণীয় খতে বলেছে মোট মজুরির পরিমাণ নির্ণয় করো, করণীয় গতে বলেছে নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। আশা করি তোমরা এই অঙ্কটা পারবে। এটার সঙ্গে আমাদের দেখো মিল আছে। এখানে করণীয় খতে বলেছিল মোট মজুরির পরিমাণ নির্ণয় করো, এবং করণীয় গতে বলেছে নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। তো মনোযোগের সহকারে অঙ্কটা দেখবা। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের বাংলাদেশ তথা গোটা বিশ্ব করোনা মহামারীর করাল থাবায় আক্রান্ত, গোটা বিশ্বের মানবতা আজকে বিপর্যস্ত। এই মহামারীর সময়ে
আমরা সবাই সতর্ক থাকব। বিশেষ করে আমাদের বা তোমাদের বাড়িতে যে সকল মুরব্বী মানুষ ও ছোট ছোট বাচ্চারা আছে তাদের প্রতি বেশি যত্নশীল হব, স্বাস্থ্যবিধি মেনে চলব এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আমরা দোয়া করব যাতে আমাদের এই বিপদ থেকে আল্লাহ তাআলা সুস্থ রাখে, সুন্দর রাখে, এই কামনা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।